নমস্কার, আজ বাংলা ডিজিটাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আজ বাংলা ডিজিটাল চ্যানেলে আমাদের একটা নতুন অনুষ্ঠান, অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান শুরু হয়েছে, রাজনীতি টি-20। আপনারা সকলে ক্রিকেট ম্যাচে টি-20 দেখতে অভ্যস্ত, কিন্তু রাজনীতির মাঠে কিরকম টি-20 হয়, আমাদের পশ্চিমবঙ্গে বাংলার ভোট দরজায় কড়া নাড়ছে, সেই ভোটের ময়দানে কিরকম টি-20 ম্যাচ হচ্ছে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ এবং একজন জনপ্রিয় জননেতা, রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না। নমস্কার। বেচারাম, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি একটা কৃষিজীবীদের আন্দোলন থেকে উঠে আসা মানুষ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কৃষিজীবী মানুষের মনোভাব আপনি কি বুঝতে পারছেন? দেখুন, যেভাবে বাংলার 34 বছর সিপিএম পার্টি কৃষি আমাদের ভিত্তি আর কাস্তে হাতুড়ি তারার এই যে স্লোগান, এটা যে কত ভেক, কত যে মিথ্যা, তা বাংলার মানুষ প্রমাণ পেয়েছে। কারণ 2011-র আগে আমরা দেখেছি যে 34 বছরে এ রাজ্যের 3300 কৃষক আত্মহত্যা করেছিল। ঋণের জ্বালায়, অভাবী বিক্রি এবং কৃষকদের ফসলের দাম না পাওয়ার জন্য আত্মহত্যা করে। সেদিন কিন্তু কোনো সিপিএমকে কৃষকের বাড়িতে দেখা যায়নি। এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সিঙ্গুর নন্দীগ্রাম কৃষক আন্দোলনের মধ্য দিয়ে কৃষকদের পরিবারের কাছে তিনি একজন আপন মানুষ হয়ে উঠেছে। আপনার মনে থাকবে যে এ রাজ্যের যখন 2011 মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করলেন, সেই সময় শুধুমাত্র কৃষকের উন্নয়নের জন্য তিনি কৃষি দপ্তরটা তার নিজের হাতে রেখে দিয়েছিলেন। এবং 2011 সাল থেকে তিনি যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে একের পর এক কৃষকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, কৃষকের পরিবারের চাহিদা, এগুলো যেভাবে একের পর এক মিটিয়ে চলেছেন। আপনি দেখুন, এই যে সিঙ্গুর আন্দোলন, আপনি সিঙ্গুর আন্দোলনের একটা সেনাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মানুষকে এতটা এইভাবে প্রভাবিত করলেন, কিভাবে আপনার মনে হয়? দেখুন, সিঙ্গুরের মানুষ অত্যন্ত বিচক্ষণ এবং রাজনৈতিক সচেতন, যার ফলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা, আদর্শ, নিষ্ঠা এবং তার আন্তরিকতা, এটা সিঙ্গুরের মানুষের কাছে একটা বড় প্রভাব ফেলেছিল। যার ফলে চোখ বুঝিয়ে তিনি বলেছিলেন যে আমার ওপর আস্থা রাখুন, আমার ওপর ভরসা রাখুন, একদিন না একদিন সত্যের জয় হবে, আপনাদের জমি ফিরবে। তাই তার ওপর আস্থা রেখেছিলেন বলেই আজকে দেখুন সিঙ্গুরের মানুষ তাদের যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলেন জমি ফেরত দেওয়া, সেই জমি ফেরত পেয়েছেন। এবং এই যে ফেরত পাওয়া এবং নন্দীগ্রাম আন্দোলনের পর সিপিএম ব্যাকফুটে চলে যাওয়া, এটাই সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের কৃষক সমাজ এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন। আজকে দেখুন, কৃষকের শুরুতেই তিনি যেটা করলেন, কিষাণ ক্রেডিট কার্ড, যা আমাদের কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আগে কৃষক ঋণ নিত চড়া সুদে। কারা ঋণ দিত? সিপিএম এর মুষ্টিমেয় তাবেদারি করে যারা ঋণের কারবার করে, তারা সুযোগে থাকতো কখন কৃষক ঋণ নেবে। সেই ঋণ দিত চড়া সুদে এবং কৃষক সেই দেখা যেত কি সেই তার ফসলকে কম দামে হলো সেই ঋণ শোধার জন্য তাকে জোর করে বিক্রি করতে হতো।
এমনকি ঘটিবাটি বিক্রি করতে হতো, স্ত্রীর গয়না বিক্রি করতে হতো। আজকে এই কিষাণ ক্রেডিট কার্ডের ফলে আজকে সমবায় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কৃষক তার যে ফসল, যে কোনো ফসল, সেই ফসলের জন্য সে ঋণ পাচ্ছে। এটা একটা কৃষকদের বড় সাপোর্ট। গ্রামের মানুষের জন্য যেভাবে তিনি করেছেন, এটা জেনে রাখবেন, যত দিন গেছে উত্তর গ্রামের মানুষের সাপোর্ট, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা ভরসা অনেক গুণ বেড়েছে। এটাকে জেনে রাখবেন। তার কারণ এই যে দলকে একটা সুষ্ঠুভাবে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো একজন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত লেভেল, পৌরসভার লেভেলে যেভাবে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, এবং দলের প্রতিটি কর্মী, সমর্থক, লিডার, যে পর্যায়ে হোক না কেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে পালন করার জন্য, এবং বিশেষ করে তার যে প্রকল্পগুলো রূপায়ণের ক্ষেত্রে যেভাবে গ্রামের মানুষের সাথে তার দল তৃণমূল কংগ্রেস, আমরা যে নেতৃত্ব রয়েছে, যেভাবে তিনি বলেছেন সেভাবেই গ্রামের মানুষের কাছে গেছেন। এবং সেটা আজকে জেনে রাখবেন যে এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জনসমর্থন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই যে প্রকল্পগুলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিচালনা, প্রশাসন পরিচালনা, এইটার জন্যই পশ্চিমবঙ্গে বিরোধীদের মধ্যে এখন মূল বিরোধী হচ্ছে বিজেপি, তারপরে আছে সিপিএম, কংগ্রেস, তারা কেউই সেইভাবে মাথা তুলতে পারছে না, কোনোদিনই পারবে না। পশ্চিমবঙ্গে যে উন্নয়ন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের কল্যাণ সাধনের জন্য করছেন, এবং পরিকল্পনাগুলো এত বাস্তবমুখী উন্নয়নগুলো, এবং সেটা সত্যিকারই মানুষের চাহিদা। এই যে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডে আজকে 5 লক্ষ টাকা পর্যন্ত বড় বড় অপারেশন। এই যে সেদিন আমার সাথে একজন দেখা হয়েছিল, সিপিএম এর নেতা, আমাকে বলল, ভাই আর যাই করুক দিদি এই কাজটা করেছিল বলেই আমি বেঁচে। কোথাকার নেতা? আমাদের হরিপালের একজন নেতা। এই যে তার প্রতি যে স্বীকারোক্তি, সিপিএম পারত 34 বছরে করেনি, কৃষকদের জন্য পারত করেনি, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার পারত করেনি, আজকে ছাত্রছাত্রীদের জন্য এই যে আজকে কন্যাশ্রী, রূপশ্রী, বই, পেন, এইসবগুলো দেওয়া পারেনি। মিড ডে মিলটা চালু ছিল, কিন্তু মিড ডে মিল নিয়ে দুর্নীতি করত। তাদের যে সিপিএম এর শিক্ষক সংগঠন ছিল, সেই সংগঠনের দ্বারা দুর্নীতি করত। আজকে সেই জন্যই তো মানুষ দেখছে, আজও তো 34 বছরের সিপিএম এর রাজত্বে কিছু মানুষ আজও বেঁচে রয়েছে, বেশি অংশ, প্রায় এ রাজ্যের ভোটারের 60% মানুষ সিপিএম এর রাজত্বকে দেখেছে, আর 2011 থেকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজত্বে দেখেছে। তারা কিন্তু বাস্তবটা স্বীকার করতে বাধ্য হতে হয়েছে যে না, এটা একটা সত্যিকারই মানুষের সরকার, আর সত্যিকারই একটা সুশাসন। আজকে সিপিএম কত অন্যায় কাজ করেছে, খুন করেছে, কোন সিপিএম এর নেতা সাজা পেয়েছে? আজকে আমাদের দলের মধ্যে কেউ যদি অন্যায় কাজ করে থাকেন, মুখ্যমন্ত্রী সরাসরি তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। এই যে বিষয়টা, এটাই মানুষ লক্ষ্য করছে। এবং এই যে পরিবর্তনটা কি বিজেপি যে প্রধান বিরোধী দল, সে যে তৃণমূলকে কাউন্টার করার চেষ্টা করছে, পারছে নাকি? এইসব কারণগুলি শুধুমাত্র এইটা কারণ, বিজেপির অনেক, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির অনেক নেতারা রয়েছে, তাদের কুকীর্তি, যদি সরকার পরিবর্তন হয় কোনোদিন কেন্দ্রীয় সরকারে, প্রায় অনেকেই জেলে থাকবে। আজকে তারা অন্যায়কে সাপোর্ট করছে, এবং খুনি দোষী তাদেরকে সাপোর্ট করছে, যেটা এ রাজ্যের ক্ষেত্রে একদম বিরল ঘটনা। যার ফলে মানুষের আস্থা বাড়ছে, ভরসা বাড়ছে, এবং মানুষ নিরাপদ। যদি কেন্দ্রীয় সরকারের কায়েম ব্যুরোর রেকর্ড দেখেন, সেই রেকর্ড অনুসারে পশ্চিমবঙ্গের যে গ্রাফ, সেটা অনেক নিচে, এটা জেনে রাখবেন। আর ডবল ইঞ্জিন সরকারের যে ক্রাইম রেকর্ড, সেগুলো হাই লেভেল। ইউপি তার মধ্যে প্রধান। একটা বাড়ির মেয়ে ইউপিতে বাইরে বেরোবে, তাকে চিন্তা করতে হয় যে তার বাড়ির লোক সে ফিরবে নাকি মারা যাবে। পশ্চিমবঙ্গের সেটা হয় না। আজকে আপনি রাত্রি 10টার সময় দেখবেন স্টেশনে
আমাদের মেয়েরা দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরার জন্য, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরার জন্য। এটাই তো পশ্চিমবঙ্গ। না, এই যে পশ্চিমবঙ্গে এখন একটা উত্তেজনার বিষয় হচ্ছে ছাড়, এসআইআর। তো এইটা নিয়ে সারা রাজ্যে একটা তোলপাড় চলছে, মানুষের মধ্যে প্রচন্ড উত্তেজনা। আপনার কি ধারণা এই ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? দেখুন, বিজেপি যে তীর পশ্চিমবঙ্গ ছুঁড়ে দিয়ে এই সরকারকে বিদ্ধ করবার চেষ্টা করেছিল, সেই তীর অলরেডি বিজেপির দিকে ঘুরে গেছে। তার কারণ ওরা চেয়েছিল, এখানে ভাবতে হবে, এটা বিজেপির বাংলার নেতারা কেন সেন্ট্রালের নেতাকে বোঝায় না যে দেশের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ রাজ্য একটা সম্পূর্ণ ভিন্ন, আলাদা। এর নিজস্ব নীতি, নিজস্ব চরিত্র, এখানকার ভাষা, এখানকার মানুষের যে বিবেক, রাজনৈতিক সচেতন, ভারতবর্ষের সংস্কৃতি, এটা সম্পূর্ণ ভারতবর্ষের অন্য প্রভিন্সের থেকে হচ্ছে ভিন্ন। এটা বোঝা উচিত। স্বাধীনতা আন্দোলনে দেখেছেন বাংলার ভূমিকা ছিল, এবং আমরা দেখেছি স্বাধীনতার ইতিহাসে যে বাংলার নেতাদের কিভাবে চেপে রাখা যায় সেটা চেষ্টা করেছিল। এই বিজেপি সেই একই নীতি, বাংলাকে বিজেপি ভয় পায়। বিজেপি ভয় পায় তার কারণ তারা বুঝে গেছে যে বাংলাকে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। তাই কিভাবে বধ করা যায় সেটা তারা চেষ্টা করে। তারা লাস্ট যে অস্ত্রটা প্রয়োগ করেছে এই এসআইআর। এর আগে টাকা কমিয়ে দিচ্ছে, 100 দিনের টাকা কম, বাড়ি তৈরির টাকা কম, পিএইচির টাকা বন্ধ, সবকিছুর টাকা বন্ধ করিয়ে দিচ্ছে। আর লাস্ট অস্ত্রটা হচ্ছে এসআইআর। এই এসআইআর এর তীর এখন বিজেপির দিকে ঘুরে গেছে। তার কারণ ওরা ভেবেছিল যে দিল্লি আর মহারাষ্ট্রের মতো ওখানে ভোট কেটে বাদ দিয়ে জিতবো, এটা পশ্চিমবঙ্গে হবে না। তার কারণ এটা জেনে রাখতে হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওরা এসআইআর করেছে, এসআইআর কাজ চলছে। আমি আপনাদের বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, আমি সারা পশ্চিমবঙ্গে গ্রাম গঞ্জে ঘুরে বেড়াই, সাধারণ মানুষের সাথে আমি মিশি। তাই সাধারণ মানুষের অভিব্যক্তি, তাদের ইচ্ছা, তাদের উদ্দেশ্যটা কি আমি মানুষের সাথে বুঝতে পারি। আমি এই কদিন ঘুরে যেটুকু বুঝেছি আপনাকে বলে দিলাম, যে বনগাঁ থেকে আপ টু কুচবিহারের দিনহাটা পর্যন্ত, এই যে আলিপুরদুয়ার পর্যন্ত ধরুন, এই যে 20টি সাব ডিভিশন আছে, এই 20টি সাব ডিভিশনে যে কটা বিজেপি সিট আছে আগামী বিধানসভা নির্বাচনে তারা হারবে। সেটা কেন? তার কারণ হচ্ছে এই যে এসআইআর নিয়ে যারা বলেছিল নাগরিকত্ব দেবো, নানান রকম লোভ দেখিয়েছিল, অবশ্য প্ররোচনায় পড়ে যারা সেদিন বাংলাদেশ থেকে এসেছিলেন তারা বিজেপির পক্ষে নিয়েছিলেন। তারা ভেবেছিলেন যে সত্যিকারী নাগরিকত্ব দেবেন, কিন্তু তারা দেয়নি। উপরন্তু তারা যে সিস্টেম চালু করেছে সেই সিস্টেমে অনেক ভোটারকে বাদ দিতে হবে, এবং এটা জেনে রাখবেন সেই আতঙ্কে আজকে দেখুন প্রায় 16-17 জন পশ্চিমবঙ্গে মারা গেল। এর এফেক্ট পড়ছে। আগামী দিনে জেনে রাখবেন বিজেপির নেতারা বাড়িতে যেতে পারবে না, তাহলে তারা যে এখনো বলে যাচ্ছে এসআইআর করে আমরা 1 কোটি, না, ওরা ভেবেছিল যে এসআইআর এর মাধ্যম দিয়ে মুসলিম ভোটকে কেটে বাদ দেবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে এসআইআর এর 2002 সালের যে ভোটার লিস্ট বেরিয়েছে, তাতে এ রাজ্যের প্রতিটি মুসলিম ভোটারই তাদের বৈধ ভোটার, এটা প্রমাণিত হয়েছে। না, তাহলে ওরা যে বলছে 1 কোটির ওপর ভোটার বাদ চলে যাবে পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকা থেকে, নতুন যে সংশোধিত ভোটার তালিকা আসবে, তা সেইটা যদি করতে পারে, যেটা যদি হয়, তাহলে কি আপনার ধারণা যে বড় কোনো পরিবর্তন? দেখুন, কোটি সংখ্যাটা বিজেপির নেতাদের কাছে একটা বড় উৎসব। কেন বলেছিল 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। এখানেও তাই। এখানে প্রথম কথা হচ্ছে তারা একটা ভোটারকে বাদ দিতে পারবে না, একটা ভোটারকে, বৈধ ভোটারকে যারা পশ্চিমবঙ্গে বাস করে, ভোট দিয়েছে, একবার যে ভোট দিয়েছে, নতুন ভোট ওঠেনি ঠিক আছে, যে ভোট দিয়েছে তার ভোটার কাটার ক্ষমতা আজকে নির্বাচন কমিশন বা বিজেপি নেই, এটুকু জেনে রাখবেন। এবং আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা ভোটারকে বাদ দেওয়া যাবে না।
তার জন্য আমরা যেরকম অফিসিয়াল কাজও করব, মাঠে ময়দানও লড়াই করব, আবার আইনি পদও এই যে আমাদের খুলে মাঠে ময়দানে ভোটার তালিকা, এই যে সংশোধিত ভোটার তালিকা এসআইআর এর কাজ যেটা আপনারা করছেন, তৃণমূল কংগ্রেস তো দেখতে পাচ্ছে, কিন্তু বিজেপিকে কি আপনি সেইভাবে ফিল্ডে দেখতে পাচ্ছেন? বিজেপির তো লোকই নেই। বিজেপি ভাড়া করে ইলেকশনের সময় বুথ এজেন্ট করতে হয় টাকা দিয়ে, তাদের বুথের চাটা পাতার লোক নেই। লোক পাবে কোথা থেকে? আমরা এই যে যেরকম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিলেন, তাই প্রতিটা কর্মী ঝাঁপিয়ে পড়েছে এবং দিন রাত্র তারা ঘুরছে বিএল এর সাথে। যেরকম বলেছেন যে বিএল এর কাজ ছাড়া হওয়া যাবে না, আমি তো চারিদিকে খবর নিই, ঘুরে দেখি, আমি নিজেও ভিজিট করছি, আমাদের প্রতিটি কর্মী বিএল এর সাথে লেগে রয়েছে যাতে তারা বৈধ ভোটারকে বাদ দিতে না পারে। এই যে বিজেপির কথা বলছি, সে প্রধান বিরোধী দল এবং 40%-এর কাছাকাছি, 37-38-40%-এর কাছাকাছি তার ভোট আছে। এবং আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের হাওয়া কোনো কাজ করবে? দেখুন, মানুষ বুঝে গেছে যে এই কেন্দ্রীয় সরকারটাই আর বিজেপি জুমেলা পার্টি, এটা বুঝে গেছে। এই জন্য যত দিন যাচ্ছে ওদের জনসমর্থন তত কমছে। ওরা অ্যাকচুয়াল মানুষের কাছে নেই, গ্রামে নেই, শহরে নেই, পাড়ায় নেই, কিন্তু আছে টিভি মিডিয়ায়, মোবাইলে, কিছু ফেক হোয়াটসঅ্যাপ গ্রুপে এইসব রয়েছে। তাদের একটাই কাজ মানুষকে মিথ্যা বলা। আজকে জেনে রাখবেন যে এরা সেই গোবেলসীয় কায়দা করতে চায়, মানুষকে মিথ্যা বলে বলে যাতে মানুষ সত্যি ভাবে সেটাই চেষ্টা করে, যেটা সিপিএম করতো। সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ বোঝে, সেই জন্য সেই থিওরি, গোবেলসীয় কায়দার থিওরিটা এখানে কাজে লাগছে না, যার ফলে যত দিন যাচ্ছে তাদের জনসমর্থন কমছে। দেখবেন মিটিং মিছিলে তাদের লোক যাচ্ছে না, সাধারণ মানুষ কেউ যাচ্ছে না। আর এবং সব থেকে বড় কথা এটা জেনে রাখবেন যে যত দিন যাবে এরপর তাদের পার্সেন্টেজ আস্তে আস্তে কমবে। মানুষের তারা যে লালিপপ দেখিয়েছিল যে হিন্দু রাষ্ট্র বা বিভিন্ন চাকরি, এই যে বলেছিল 2 কোটি বেকারের চাকরি প্রতি বছরে, পারেনি। আজকে নোটবন্দি মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে আপনার উজ্জ্বলা গ্যাস আজকে মহিলাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে, এসব তো মানুষ দেখছে। তারপর আবার এই এসআইআর নিয়ে পড়েছে, এসআইআর নিয়ে মানুষ কথায় আসবো, কিন্তু বলছেন যে কেন্দ্রের যে জনবিরোধী কাজগুলো তাইতে মানুষ খেপে যাচ্ছে এবং তার ফলে বিজেপি শুধু দুটো অ্যাকশন হচ্ছে। একদিকে কেন্দ্রের বিজেপি জনবিরোধী যে নীতিগুলো, যেমন ধরুন এই যে বিদেশে যারা যাবে, এই যে আমেরিকা থেকে সব চালিয়ে দিচ্ছে, একে তো রাজ্যে বেকার বেড়েছে, তারপর আবার বিদেশ থেকে ফিরে আসছে। তারপর হচ্ছে এই যে গরিব মানুষের টাকা নিয়ে শিল্পপতিদের ঋণ দিল, আর সেই ঋণের টাকা নিয়ে সে পালিয়ে যাচ্ছে, ঋণ খেলাপি ঘোষণা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা সম্পূর্ণ গোটা। আজকে জেনে রাখতে হবে, মানুষের এগুলো দেখছে। আজকে বাজারে তখন গেলে আজকে বিজেপি আসার আগে বাজারে গেলে আপনি নিজেও দেখেছেন যে সেখানকার যা দাম ছিল বাজারে এক ব্যাগ ভর্তি হতো, এখন আর ব্যাগ ভর্তি হবে না, সেই টাকা দিয়ে ব্যাগ ভর্তি হবে না। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তারপর ধরুন কৃষকের রাসায়নিক সারের দাম বাড়ছে, কীটনাশক ঔষধের দাম বাড়াচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে। আর আপনি এটা নিজেও জানেন যে পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে সমস্ত কিছুর দাম বেড়ে যায়, প্রত্যক্ষ পরোক্ষভাবে। পেট্রোল ডিজেল সে কারখানায় হোক, পরিবহনে হোক, মানুষের কাজই হোক না কেন প্রয়োজন। তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ার পরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। যে সাধারণ মানুষ কেমন ভাবে সংসার চালাবে সেটা বুঝতে পারছে, বেকার বাড়ছে এবং টাকার অবমূল্যায়ন ঘটছে, ব্যাংকের ইন্টারেস্ট কমছে। আজকে এই বিষয়গুলো মানুষ প্রত্যক্ষ করছে একদিকে, আর একদিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের কল্যাণ সাধনের জন্য পরিবার পিছু যে উন্নয়নগুলো সেগুলো কাজ করে চলেছে। একটা পরিবার পাবেন না আপনি পশ্চিমবঙ্গে, একটা পরিবার পাবেন না যে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর
উন্নয়নের ফসল তার বাড়িতে পৌঁছায়নি এমন কিন্তু পরিবার পাবেন না। সে সিপিএমেরও পাবে, বিজেপিরও পাবেন, কংগ্রেসের পাবেন, তৃণমূল কংগ্রেসও পাবেন। মানে আপনি বলতে চাইছেন যে মানে বিগত বামফ্রন্ট সরকার বা তাদের যে আমল ছিল সেই সময় সেই অর্থে যেটুকু যা সুযোগ সুবিধা বিলি সেটা দলের পুরোটাই হচ্ছে রাজনীতি, তাদের দল না করলে পাবে না। কিন্তু এখানে দেখুন যে বিজেপি করে তার স্ত্রীরও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আসল তার বাবা মাও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, তার ছেলে মেয়েও লক্ষ্মীর কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল পাচ্ছে। আমরা তো দেখছি মেয়ে সাইকেল নিয়ে বাবা জ্যাঠা মিটিং এ যাচ্ছে, এটাই তো হচ্ছে সাফল্য। আজকে তাদের তো দোকান কাটা, তারা মানুষের কাছে স্বীকার করবেন, কিন্তু মনে মনে স্বীকার করে যে না মমতা ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে এটা মানুষ দেখতে পাচ্ছে। আর বিজেপির এই ভেগ তারপরে এই যে হিন্দুত্ব, মানুষ বুঝে গেছে যে এই হিন্দুত্ব রাজনীতিতে পেটটা ভরবে না, সেজন্য মানুষ তাদের দিক থেকে আস্তে আস্তে ঘুরে চলে আসছে। 2026-এ ভোট দরজায় কড়া নাড়ছে, বিধানসভার ভোট। তো এটা অনেকে মনে করছে খুব টাফ লড়াই হবে। আপনার কি ধারণা? আপনি একটা মানে মাটি গায়ে লাগা মানুষ, আপনি অনেক লড়াই করেছেন, অনেক লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি থেকেছে। তা আপনার কি ধারণা 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে কি হতে চলেছে? দেখুন, পশ্চিমবঙ্গের এই 2026-এর নির্বাচন, এই নির্বাচনে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 250টির ওপর আসন নিয়ে স্বমহিমায় এবং গর্বের সাথে আবার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চতুর্থবারের জন্য অধিষ্ঠিত হবেন। এটা একদম নির্দ্বিধায় আমরা বলছি। তার কারণ আমি আগেও বলেছি, আগেও বললাম, আমি এ রাজ্যের প্রায় প্রতিটি গ্রাম, প্রতিটা ব্লক, প্রতিটা জায়গায় ঘুরি এবং সবচেয়ে বড় কথা আমি অত্যন্ত সাধারণভাবে থাকি বলে মানুষ তার কথাটা আমাকে বলে, আমিও জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়। তো ঘটনা হচ্ছে আমি যেটুকু সার্ভে করে দেখেছি যে এ রাজ্যের বিজেপি এমএলএ সংখ্যা একদম 35 থেকে 40, 41 হবে না, 35 থেকে 40। কিসের ভিত্তিতে আপনারা এই হিসাব? দেখুন, এটা উন্নয়ন, মমতা ব্যানার্জির সুশাসন আর কেন্দ্রের ওই ভণ্ড সরকারের যে বঞ্চনা, পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা, মানুষের প্রতি বঞ্চনা এবং মানুষকে যেভাবে খুঁড়োর কল দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে পার করানো, এটা দেখেন। আর সবচেয়ে বড় কথা আমি বলে দিই আপনাকে, গর্বের সাথে আমরা বলি যে আমরা দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষের এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলে এই রকম নেত্রী রয়েছে। আর নতুন প্রজন্মে যদি ধরি, এখানে বাংলায় সিপিএম, বিজেপি, কংগ্রেস, আরো অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে। সাংগঠনিক দিক দিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে এই প্রজন্মের নেতা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এটাই হচ্ছে আমাদের দলের দুজন সম্পদ। একদিকে হচ্ছে সুশাসন দেয়া, জনমুখী, জনসমর্থন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর একদিকে সংগঠনকে অত্যন্ত খুঁড়দার করে তিনি, আপনারা নিজেরাও দেখেছেন, খবরের মাধ্যমে দেখেছেন, শরীরের কোনো অংশ যদি একটু পচে যায় সেখানটা কেটে বাদ দেওয়ার চেষ্টা করেছেন, সংগঠনকে ঢেলে সাজাবার চেষ্টা করেছেন। কিন্তু এই যে সংগঠনের কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের বহু জায়গায় অন্তর্কলহ বারবার প্রকাশ্যে আসে, সেটা কি আপনার ধারণা যে বিধানসভা নির্বাচনে কোন রকম খারাপ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে না? দেখুন, একটা কথা বলি, বিরোধী রাজনৈতিক দল তারা এ রাজ্যে সংবাদ মাধ্যমের একটা বড় সমর্থন পায়। সংবাদ মাধ্যমকে তারা ব্যবহার করে ছোট সামান্য একটি ঘটনাকে বড় করে দেখাবার চেষ্টা করে। আপনারা দেখেছেন কলকাতায় বেশ কিছু, সারা রাজ্য জুড়ে বেশ কিছু ছোট ঘটনাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখার চেষ্টা করে যেন মনে হয় অনেক কিছু হয়ে গেল, মণিমণি রব উঠে গেল, পশ্চিমবঙ্গ যেন এখনই শেষ হয়ে গেল।
এই বিষয়টা তারা তুলে ধরার চেষ্টা করে। আমাদের দুর্ভাগ্য, আমাদের গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমকে যেভাবে তারা পয়সা কড়ি দিয়ে ম্যানেজ করে বিভিন্ন রকমভাবে ম্যানেজ করছে, তাতে এটা মানুষের পক্ষে, সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তবে এত কিছু চেষ্টার পরও আমি যেভাবে সারা পশ্চিমবঙ্গের গ্রাম, ব্লক, বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে যেটুকু আমি কথা বলেছি, আমাদের নেতা কর্মীদের সাথে, তাতে আমি 100% নিশ্চিত যে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 250টির বেশি সিট নিয়ে আসবে এবং বিজেপি 35 থেকে 40-এর বেশি সিট পাবে না। এই আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেসের অবস্থানটা আপনি কি মনে করতেন? দেখুন, ওদের বিষয়টা এখন হয়ে গেছে একটা হাস্যকর। আমি আগেও বলেছি, এখনো বলেছি, সিপিএম নাম নিয়ে এ রাজ্যের কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সিপিএমকে এখানে ফিরতে গেলে সিপিএম এর নামটা বদল করতে হবে। কেন সিপিএম এর নামের প্রতি এখনো পর্যন্ত 60 থেকে 65% ভোটার বিরক্ত, যারা তাদের এই রাজ্যের শাসনকে দেখেছে, আর তাদের বাড়ির ছেলেরা তাদের বাবা মায়ের কাছে যে শুনেছে, তারও 15% নতুন ভোটার সিপিএম কে চায় না। আর কংগ্রেসের কথা না বলাই ভালো। আমরাও একটা টাইম কংগ্রেস করেছি, একটা টাইম এই কংগ্রেস করার জন্য হাত কেটে দেওয়া হয়েছে, কই বন্দের মাতারম বলার জন্য কই মাছ খাইয়ে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। এরকম বহু ঘটনা পশ্চিমবঙ্গে রয়েছে। আজকে সত্যিকারই কংগ্রেস যদি কংগ্রেস থাকতো, তাহলে আজ যাই হোক সিপিএম এর সাথে হাত মেলাতে যেত না। তাই তাদের এই গাঁটবন্ধনটা বাংলার মানুষ মেনে নেবে না। বরঞ্চ যারা ওদের দিকে ভক্ত ছিল, তারা আস্তে আস্তে আবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বেচারাম বাবু। এবং আজকে আপনারা এতক্ষণ শুনলেন আজ বাংলা ডিজিটালের অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান রাজনীতির T20। আমাদের এবারের এই অনুষ্ঠানে অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গে অত্যন্ত পরিচিত মুখ বেচারাম মান্না। ধন্যবাদ।